নমস্কার, নিউজ ভ্যানগার্ডের জনপ্রিয় টকশো তর্কযুক্তি গপ্পে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি চন্দন। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলতে বসেছি সেটি হচ্ছে সেই আনোয়ারা নিয়ে কিন্তু রাজ্য রাজনীতি এখনও সরগরম। পুলিশের উপর চাপ বাড়ছে, প্রশাসনের উপরে চাপ বাড়ছে। এই আনোয়ারা নিয়ে আন্দোলনের পর আন্দোলন। আমরা আজকে যেটা দেখলাম, সকালবেলায়ও কিন্তু টিএমসিপির তরফ থেকে আন্দোলন করা হয়েছে, মুখ্যমন্ত্রী বাড়ির ঘেরাও করা হয়েছে। আবার গতকাল দেখলাম আনোয়ারা ছাত্র সমাজের পক্ষ থেকে কিন্তু গতকাল এক আন্দোলন কর্মসূচি নেওয়া হয় এবং অনেকাংশে ছাত্রছাত্রীরা সে আন্দোলনে সামিল হয়েছে। পুলিশের উপর এই চাপ, প্রশাসনের উপর এই চাপ, পাশাপাশি প্রশাসনের কাছে কি জানতে চাইছে, আসলে আনোয়ারার জন্য যারা আন্দোলন করছে তাদের উদ্দেশ্য কি এবং তারা কি জানতে চায়, তারা আনোয়ারা নিয়ে এই আন্দোলনের শেষ কোথায়, এই নিয়ে আজকের কথা বলা। আমরা আনোয়ারার নিয়ে কথা বলতে গিয়ে আজকে যে বিষয়টা সামনে রেখেছি, তার টাইটেলটা আজকের তর্কযুক্তি গপ্পে, সেটা হচ্ছে আনোয়ারা পুলিশের ধীরে চলো কৌশল। আনোয়ারা পুলিশের ধীরে চলো কৌশল, এর উপরে আমরা কথা বলবো এবং আমাদের সাথে থাকছেন অতিথিরা। আমরা অতিথিদের সাথে পরিচিত হব। আমরা প্রথম দিকেই আছেন এদিক থেকে, বাম দিক থেকে রূপম দত্ত, যিনি এবিভিপি থেকে আছেন। নমস্কার এবং স্বাগত জানাচ্ছি। আছেন অমরনাথ চক্রবর্তী, উনি আছেন টিএমসিপির তরফ থেকে। স্বাগত জানাচ্ছি অমরনাথ। এবং আমাদের মধ্যে এসে পৌঁছবেন আনোয়ারা ছাত্র সমাজের পক্ষ থেকে যারা আন্দোলনে সামিল হয়েছেন, আন্দোলন করছেন ওনারা। আমরা ওই ছাত্রছাত্রীদের যখন আসবে অবশ্যই কথা বলবো। এখন সরাসরি যাব আমি অমরনাথ বাবুর কাছে। অমরনাথ বাবু, যে বিষয়টা নিয়ে আজকে আমরা বসলাম এবং আলোচনায়, রাজ্য রাজনীতি একটি মেয়ের জন্য আজকে সরগরম, এবং রাজ্য রাজনীতি না, সমাজের দিকে একটা আঙ্গুল তোলা হচ্ছে, প্রশাসনের দিকে আঙ্গুল তোলা হচ্ছে। পাশাপাশি শুধু কথা বললে হবে না যে সেখানে রাজনৈতিক বা সামাজিক, সেখানে আপনারা ছাত্রছাত্রীরাও কিন্তু আন্দোলনে নেমেছেন। এই ক্ষেত্রে আপনাদের টিএমসিপির তরফ থেকে আজকের যে আন্দোলন এবং পাশাপাশি গত দিনগুলোতে যে আন্দোলনগুলো হলো, এর পেছনে অর্থাৎ এর উদ্দেশ্য আপনাদের কি? দেখুন, আমাদের আন্দোলনটা ছিল মূলত, আমরা প্রথম দিন থেকে আন্দোলন করে আসছি। তো আমাদের আন্দোলনের মূল লক্ষ্য ছিল যে আনোয়ারার মৃত্যুর সঠিক তদন্ত করতে হবে, সুষ্ঠু তদন্ত করতে হবে, এবং তার তদন্তের যে মৃত্যুর ময়নাতদন্তের যে রিপোর্টটা, সেই ময়নাতদন্তের রিপোর্টটা জনসমক্ষে প্রকাশ করতে হবে। তো আমাদের দাবি মেনে সেখানে ডিএম সাহেবও প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসা মাত্রই, বা প্রাথমিক রিপোর্ট যেটা হাতে আসবে সেটা জনসমক্ষে প্রকাশ করা হবে। কিন্তু আজকে এপ্রিলের 9 তারিখ এই ঘটনাটা ঘটেছে। আজকে দেখা যাচ্ছে যে একটা দীর্ঘ সময় আজকে অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও, আজকে মে মাস চলে এসেছে, দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়ার পরও আজকে পর্যন্ত রাজ্যের প্রশাসন সেই ময়নাতদন্তের রিপোর্টটা এখনো জনসমক্ষে প্রকাশ করেনি। আমরা আজকে আন্দোলন করেছিলাম যে আমাদেরকে সেখানে বলা হয়েছে যে ময়নাতদন্তের রিপোর্ট নাকি এখনো পাবলিশ করা যাবে না, কারণ ময়নাতদন্তের রিপোর্টটা নাকি ফরেনসিক ল্যাবে আছে। তো আমাদের এখানে প্রশ্ন, ময়নাতদন্তের রিপোর্টটা জিবি হাসপাতাল থেকে একটা প্রাথমিক রিপোর্ট দেওয়া হয়েছিল সরকারকে, মাফ করবেন, প্রশাসনকে একটা প্রাথমিক রিপোর্ট জিবি হাসপাতাল থেকে দেওয়া হয়েছিল। ওই প্রাথমিক রিপোর্টে তার মৃত্যুর কারণে প্রাথমিক একটা ধারণা সেখানে উল্লেখ করা হয়েছিল। তো আমাদের দাবি যে সেই প্রাথমিক যে প্রাথমিক যে ময়নাতদন্তের রিপোর্টটা, সেই রিপোর্টের ভিত্তিতে, সেই রিপোর্টে তো একটা কিছু তো উল্লেখ করা হয়েছে যে এই কারণে আনোয়ারার মৃত্যু হতে পারে। সেই রিপোর্টটাই আজকে সরকার পক্ষ থেকে, প্রশাসন থেকে সেই রিপোর্টটাই আজকে জনসমক্ষে প্রকাশ করা হোক, এটা আমাদের দাবি ছিল। কিন্তু আজকে দেখলাম আমরা সেই দাবিটা নিয়ে আমরা বসেছিলাম মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে, আমরা ধর্নায় বসেছিলাম। দেখা গেছে আমাদের দাবি ছিল মুখ্যমন্ত্রী আমাদেরকে আশ্বাস দিতে হবে যে এই রিপোর্ট, মুখ্যমন্ত্রী এসে আশ্বাস দেবেন আমাদেরকে যে এই রিপোর্টটা কিছুদিনের মধ্যেই জনসমক্ষে সেটা প্রকাশ করা হবে। উপরন্তু দেখা গেল যে মুখ্যমন্ত্রী আসলেন আমাদের অবস্থানের স্থানে তো আসলেনই না। দেখা গেছে উনি পিছনের দরজা দিয়ে চোরের মতো ভেগে গেছেন, পালিয়ে গেছেন। এতে আমরা ক্ষোভ প্রকাশ করছি, এখানে বসেও আমরা ক্ষোভ প্রকাশ করছি যে মুখ্যমন্ত্রী আমাদের আন্দোলনে, আমাদের ছাত্র স্বার্থে আন্দোলন, আমরা নিজের জন্য জানি, ছাত্র স্বার্থে একটা মেয়ে মারা গেছে, সে শিক্ষিত মেয়ে, আমাদের ত্রিপুরা রাজ্যের ভবিষ্যৎ মারা গেছে, ছাত্র স্বার্থে আমরা সেখানে গিয়েছিলাম। তো আজকে দেখা গেল মুখ্যমন্ত্রী আমাদের ডাকে সাড়া দিলেন না। আমরা এই মুখ্যমন্ত্রী এহেন আচরণে আমরা খুব ব্যথিত হয়েছি। আমরা জানতে চেয়েছিলাম, আজকে দেখুন আমরা বিষয়টা নিয়ে কোনো রকমের রাজনীতি করতে চাই না। আপনারা তো রাজনৈতিক ছাত্র সংগঠন, কেন রাজনীতি করতে চাই? রাজনীতি আমরা করতে চাই না।
এটা সুষ্ঠু তদন্ত হোক, বিষয়টা যেটা আনোয়ারার সাথে বিগত দিনে যা ঘটেছে আগামী দিন যাতে আমার রাজ্যের আমার আরেকটা বোনের সাথে সেটা না হয়। আমারও নিজের বোন আছে, আমার বোনের সাথেও সেরকম ঘটনা হতে পারে, এরকম যাতে ঘটনা না হয়। আর বিশেষ করে দেখুন, তার মৃত্যুর পর পরিবার থেকে বলা হয়েছে নাকি, মামার বাড়ি থেকে যেটা বলা হয়েছে যে এগরোল খাওয়ার পর নাকি পেটে ব্যথা থেকে নাকি হার্ট অ্যাটাক, এটা তার পরিবার থেকে বলা হয়েছে। তারপর বলা হয়েছে যে যারা সহপাঠীরা আছেন তারা ধারণা করছেন যে সম্পত্তির জন্য মামা হয়তো বা ভাগ্নিকে হত্যা করেছেন। আমাদের আন্দোলনটা দেখুন, আমাদের আন্দোলনটা আজকের রাজ্যের সারা ত্রিপুরা রাজ্যে প্রচুর সংখ্যক এগরোলের দোকান আছে, রাজ্যের লক্ষাধিক মানুষ আজকে এগরোল খাচ্ছে। আসলে যদি এগরোল খেয়ে যদি একটা মেয়ের মৃত্যু হতে পারে, একটা মেয়ের হার্ট অ্যাটাক হতে পারে, তাহলে তো সেটাও তো একটা ভয়ানক বিষয়। ভয়ানক এটা তথ্যটা যেটাই। আর ওর মামা যদি ওকে মেরে থাকে, এটাও একটা ভয়ানক বিষয়। অমরনাথ বাবু, আপনার কাছে আসবো। হ্যাঁ, আপনারা আন্দোলন করছেন এবং আমাদের দাবি ছিল সম্পূর্ণ আসবো অমরনাথ বাবু, আসবো। আমরা যাব এই বিপিপি থেকে যিনি এসেছেন রূপম দত্ত বাবুর কাছে। রূপম বাবু, যেটা আলোচনা হচ্ছে যে আজকে একটা আনোয়ারা ইস্যু, এক আনোয়ারা নিয়ে কিন্তু আজকের বৃহত্তর ছাত্র আন্দোলন এবং পাশাপাশি এই ছাত্র আন্দোলনে যে ঘটনাটা ঘটছে, যে একটা মানুষের, একটা ছাত্রীর মৃত্যু, এরপর আপনারা সরাসরি প্রশাসনকে দায়ী করছেন এবং যেটা অমর চক্রবর্তী বললেন যে প্রশাসনের তরফ থেকে যে ময়না তদন্তের রিপোর্ট এটা পাবলিশ করা হোক। আচ্ছা, আপনারা সেই ক্ষেত্রে এবিপির তরফ থেকে কি ভূমিকা নিয়েছিলেন এবং আপনারা ওনাদের সাথে কি একমত এবং এভাবে ছাত্র আন্দোলন ওনাদের সাথে কি একসাথে কি প্রতিবাদে নামছেন? দেখুন, প্রথমত অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ একটি ওয়ার্ল্ড বেসড অর্গানাইজেশন, শুধু ত্রিপুরা নিয়ে নয়, পুরো বিশ্বের মধ্যে এর একটা অস্তিত্ব আছে। আর ভারতবর্ষের সবচেয়ে বড় ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। আজকে যদি আমরা দেখি আনোয়ারা ইস্যু নিয়ে বিদ্যার্থী পরিষদের কার্যকর্তারা প্রথম দিন থেকে, যেদিন ঘটনা ঘটলো ওই দিন থেকে বিদ্যার্থী পরিষদ উইদাউট ব্যানার যতটি সংগঠন এসেছিল সবার পাশে কিন্তু আমরা গেছি, দাঁড়িয়েছি এবং সুষ্ঠু যাতে এটার তদন্ত হয়, সমাজের সামনে যাতে সত্যিটা বেরিয়ে আসে। আমরা কেননা ব্যানারের বিশ্বাস করি না। বিদ্যার্থী পরিষদ এমন একটি ছাত্র সংগঠন, যে ছাত্র সংগঠন শুধু ব্যানার, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ব্যানার আর ফেস্টুন নিয়ে রাজনীতি করি না। আমরা চাই সত্যিটা বেরিয়ে আসুক। আপনারা কি করেছেন? আপনারা সত্যি বেরিয়ে আসার পক্ষে এনারা যারা করলেন, আজকে মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করলেন, পাশাপাশি ময়না তদন্ত রিপোর্ট পাবলিশ করার জন্য যে আন্দোলনে ওনারা করছেন, সেক্ষেত্রে আপনাদের এবিপিপি, আপনারাও ছাত্র সংগঠন, আপনারাও ছাত্রীটার প্রতি আপনাদেরও সহমর্মিতা আছে, সেক্ষেত্রে আপনাদের ভূমিকা আমরা কি করেছি আমি বলছি আপনাকে। আমরা প্রথম দিন যখন রোড ব্লক করা হয় তখন পুরো টিম আমাদের বিদ্যার্থী পরিষদের এই ব্লকের মধ্যে আমরাও সামিল ছিলাম। তারপর যখন কন্টিনিউ 2 দিন 3 দিন চলে আমরা ছিলাম, তারপরে দেখলাম যে এটা একটা পলিটিক্যাল স্ট্রাকচার নিয়ে নিচ্ছে। কেউ কোনো রাজনৈতিক দলের ফেস্টুন নিয়ে আসছে, কেউ পুরো টোটালি রাজনীতি। তখন বিদ্যার্থী পরিষদ বাউন্ড হয়ে আমরা পলিটেকনিক্যালের যে প্রিন্সিপালকে ঘেরাও করি, গিয়ে বলি যে আপনার ভূমিকা কেন রাত্রে এরকম ছিল, স্টুডেন্টদেরকে ধমকিয়ে আপনি থ্রেটেনিং দিয়ে পাঠালেন, এটার পিছনে কিসের হাত, কার ইয়েতে অনুমতি? স্টুডেন্টদেরকে থ্রেটেনিং দেওয়া হয়েছে এরকম প্রথম দিন যখন ইয়েতে বসেছিল, ওরা রোড ব্লক করেছিল, তখন দেখা গেছে যে ওদেরকে যে আন্দোলনটাকে মানে নষ্ট করার জন্য কিছু লোক এসে এখানে ইনডাইরেক্টলি, আমরা তো এখানে ছিলাম, মানে আমাদের লোকও ছিল, তো সবার নজরে এটা এসেছে যে কিছু লোক এসে এদেরকে যে তোমাদের ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে, তোমরা আন্দোলনটাকে বন্ধ করো। ফার্স্ট ডের বিষয়টা আমি বলছি, কিন্তু এরকমও আসে। তারপর আমরা পলিটেকনিক এই বিষয়টা যখন আসে, তারপরে ও 2-3 দিন পরেই আমরা পলিটেকনিক্যালের প্রিন্সিপালকে আমরা ঘেরাও করি পুরো টিম নিয়ে। আপনারা যদি ফটো ফুটেজও চান আমাদের কাছে আছে, আমরা একটা মেমোরেন্ডামও দিই, এটার কপিও আমার সাথে আছে, যে আমরা মেমোরেন্ডামটাতে কি যে সুষ্ঠু তদন্ত হোক, আপনারা যাতে রাজনৈতিক মানে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নিয়ে এটা কাজ যাতে না করেন, এরকম আমরা কথা বলে এসেছি। তারপর তার 1 সপ্তাহ মধ্যেই আমরা আবার ডিজি অফিস ঘেরাও করি, মানে প্রচন্ড ঝড় বৃষ্টি ছিল, কিন্তু তখন আমরা ঘেরাও যখন করি ডিজি সাহেব বলেন যে দেখা করবেন না। আমরা বললাম আরে একটা ছাত্র স্বার্থে আমরা ছাত্র সংগঠন এসেছি, কেন দেখা করবেন না? তখন দেখা যায় যে লাস্ট পর্যন্ত আমাদের আন্দোলনের গতি এত তীব্র ছিল, মানে এটাকে কন্ট্রোল দেওয়ার জন্য প্রশাসন বাউন্ড হয়ে ডিজি সাহেবের সাথে আমাদের সাক্ষাৎ হয়, 3 জনের প্রতিনিধি দল যায়। কি বলেছিলেন ওনারা? উনি বলেছিলেন ডিজি যে আমার উপর বিশ্বাস রাখুন, আস্থা রাখুন, আমি 7 দিনের ভিতরে রিপোর্ট
প্রকাশ করব। ঠিক আছে, আপনাদের এখানে আমার এখানে একটু অমরনাথ বাবু বলুন। একটা নিরপেক্ষ আন্দোলন আমরা দেখেছি, দীর্ঘদিন পরে ত্রিপুরার মাটিতে আমরা একটা নিরপেক্ষ আন্দোলন দেখেছি। আমি এবিপিপি থেকে যে নিয়ে এসেছেন ওনাকে অনুরোধ করব একটা নিরপেক্ষ আন্দোলনকে রাজনৈতিক রূপ না দেওয়ার জন্য। একটা নিরপেক্ষ আন্দোলনকে দীর্ঘদিন বাদে ত্রিপুরার মাটিতে একটা নিরপেক্ষ আন্দোলন হচ্ছে, একটা নিরপেক্ষ আন্দোলনকে রাজনৈতিক রূপ দিয়ে আজকে আপনি যেই কথাটা আপনি বললেন যে এবিপিপির সমর্থনে এবিপিপির ছাত্ররা গিয়ে সেখানে আন্দোলন, এটা পুরো মিথ্যে কথা। কলেজের ছাত্রীরা সেখানে আন্দোলনটা করেছে, ওই আনোয়ারার যারা সহপাঠীরা ছিল সেখানে তারা এই আন্দোলনটা করেছে, বিভিন্ন স্কুলের ছাত্রীরা সেখানে গিয়ে আন্দোলনটা করেছে। আজকে আপনার এই কথার পর আগামী দিন যারা স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এসেছিল আন্দোলনটা করার জন্য তারা আজকে ঘরে বসে যাবে। তো রাজনীতি করছেন, একটু মাথায় বুদ্ধি নিয়ে রাজনীতিটা করবেন। একটা নিরপেক্ষ আন্দোলন চলছে ত্রিপুরার মাটিতে, এটা রাজনৈতিক রূপ দেওয়া এটা উচিত নয়, আমার ব্যক্তিগত মতামত যেটা। আপনি রাজনৈতিক রূপ না, আপনি ফ্ল্যাগ ফেস্টুন বন্ধ করুন। তৃণমূল কংগ্রেস কেন করছেন? তৃণমূল ছাত্র পরিষদ নিজের যারা কোন তৃণমূল শুনুন আমার কথা শুনুন, তৃণমূল ছাত্র পরিষদ আমরা আপনি যদি সবকিছু বলেন তাহলে আমার কিছু বলার নেই। ওমেন্স পলিটেকনিক কলেজ থেকে একটা সদস্যকে, একটা আনোয়ারের একটা বন্ধু বা বান্ধবীকেও আমরা নিয়ে সেখানে শুনেন, আপনাদের সংগঠন দুর্বল হচ্ছে। শুনেন, আপনারা কোনো ইস্যু পাচ্ছেন না। শুনেন দাদা, আপনাদের অস্তিত্ব রাজ্য থেকে শেষ হয়ে যাচ্ছে। আপনারা অস্তিত্ব বাঁচানোর জন্য একটা ইস্যুকে নিয়ে আপনাদের অস্তিত্ব আমাদের একটু সময়, দীর্ঘদিন ছাত্র রাজনীতি করছি, একটা ইস্যুকে নিয়ে ইফ ইউ ডোন্ট মাইন্ড স্যার, একটা ইস্যু ঠিক আছে, আপনাদের কাছে আসবো। আমরা যাচ্ছি আনোয়ারা ছাত্র সমাজের কাছে। আনোয়ারা ছাত্র সমাজের পক্ষ থেকে যারা আছে ওনাদের কাছে যাচ্ছি। আনোয়ারা ছাত্র সমাজ যারা নিরপেক্ষভাবে আন্দোলন করছে, অর্থাৎ আজকে আমরা যদি এখানে এবিপিপি দেখি, ওনারা একটি ছাত্র রাজনীতির অঙ্গ, পাশাপাশি আজকে অমরনাথ চক্রবর্তী আছেন, উনিও টিএমসিপি থেকে। তো ওনাদের মধ্যে কথা হচ্ছিল যে ছাত্র রাজনীতির বিষয়ে, কিন্তু এখানে একটা কথা উঠে এসেছে এবং আমরা জানি যে এইভাবে এইরকম একটা পরিস্থিতিতে আনোয়ারা নিয়ে কিন্তু প্রথমবার ছাত্রছাত্রীরা রাজনীতির বাইরেও, কোনো রাজনৈতিক সংগঠনের বাইরেও ওনারা আন্দোলন নেমেছেন এবং সেই বিষয়ে আমরা কিছুদিন আগেও টকশো করেছি। যাদের সাথে তারা হচ্ছেন আনোয়ারা ছাত্র সমাজ। আনোয়ারা ছাত্র সমাজ ওনারা নিরপেক্ষ দাবি করেন এবং নিরপেক্ষভাবে আন্দোলন করছেন ছাত্রীর, আনোয়ারা নামক ছাত্রীটির সুবিচারের জন্য। আমরা যাব আনোয়ারা ছাত্র সমাজের পক্ষ থেকে যারা এসেছেন। আনোয়ারা ছাত্র সমাজের পক্ষ থেকে এসেছেন সত্যজিৎ, স্বাগত জানাচ্ছি। এসেছে রূপশ্রী, স্বাগত জানাচ্ছি দুজনকেই। আমি যাব প্রথমে সত্যজিতের কাছে। সত্যজিৎ, তোমরা এই আনোয়ারার নিয়ে যে আন্দোলন, এটাকে নিরপেক্ষ দাবি করছো, নিরপেক্ষ আন্দোলন, সেই ক্ষেত্রে তোমাদের গতদিনের যে বিষয় ছিল, তোমরা কেন গতদিন কিসের জন্য আন্দোলন করেছিলে? আমাদেরকে প্রথমে আমরা চিঠি সেন্টারে যে আন্দোলনটা করেছিলাম 10 দিনের টাইম দিয়েছিল। তো আমরা 10 দিন, আমরা 15 দিন ওয়েট করার পরে আমরা মহিলা পুলিশ স্টেশনে গিয়েছি। তো আমরা একটা লেটার নিয়ে গিয়েছিলাম যে আমরা 4-5 জনের একটা প্রতিনিধি গিয়েছিলাম। তো আমাদের লেটার এটা নিয়ে গিয়েছিলাম, তো আমাদেরকে রিসিভ কপিও দেওয়া হয়েছে। হ্যাঁ, 2 দিনে তারা বলেছে যে 2 দিনের মধ্যে ময়নাতদন্তের রিপোর্ট এসে পড়বে। হ্যাঁ, আমরা গিয়েছিলাম। এটা কি মৌখিক বলেছে নাকি? এটা মৌখিক বলেছে। 2 দিনের মধ্যে ময়নাতদন্তের রিপোর্ট এসে পড়বে। আমরা 2 দিন পর আবার গিয়েছি, ময়নাতদন্তের রিপোর্ট এসেছে কিনা তো আমরা জানি না। তো জিজ্ঞাসাবাদ করার জন্য তারপর তারা বলেছে তারা এমন কিছু বলেনি। তো তারপর আমরা একটা বৃহত্তর আন্দোলন করেছি গতকাল। তো বৃহত্তর আন্দোলনে আমরা রবীন্দ্র ভবনের সামনে আমরা রোড ব্লক করেছি। তো এখানে এখানে এসেছিলেন এসডিপিও এসে বলেছিলেন যে 1 সপ্তাহের মধ্যে ময়নাতদন্তের রিপোর্ট এসে পড়বে। তো এটা সাংবাদিকদের সামনে বলেছিলেন উনি। তো সেই ক্ষেত্রে তোমাদের এই ময়না তদন্তের রিপোর্টের জন্য তোমরা আন্দোলন করছো, এদিকে টিএমসিপি আন্দোলন করছে, কিন্তু ময়না তদন্তের রিপোর্টটা তোমরা যে চাইছো, সেই ক্ষেত্রে তোমরা কি কোনো আইনজীবীর সাথে কথা বলেছো যে ময়না তদন্তের রিপোর্ট, তোমরা কি এই বিষয়ে পরিষ্কার আছো যে ময়না তদন্তের রিপোর্ট এভাবে পাবলিশ করা যায় কিনা? এই বিষয়ে পুলিশ কি বলেছে? পুলিশ তো বলেছে পোস্টমর্টম রিপোর্ট এসেছে, এটা কোনো পাবলিশ করা যাবে না। তারপরে বলেছে একটা কথা, ফরেনসিক রিপোর্টটা আসলে পাবলিশ করবে। আমরা যাব রূপশ্রীর কাছে। রূপশ্রী, তুমি আমাদের
আজকের আলোচনায় একমাত্র যিনি মেয়েদের তরফ থেকে এবং আনোয়ারাও একটা মেয়ে, সেই ক্ষেত্রে আমি ওই ক্ষেত্রে তোমার কাছে জানতে চাইবো, বা আজকে যারা দেখছে ওনারাও জানতে চাইবে যে তোমরা যে আন্দোলন করছিলে সেক্ষেত্রে রাজনৈতিকভাবে তোমাদের উপরে কোনো রকম প্রভাব হয়েছে কিনা, পাশাপাশি তোমাদের এই আন্দোলনে পারিবারিক কোনো প্রভাব, পারিবারিক পরিবার থেকে কোনো বাধাদান হয়েছে কিনা, পাশাপাশি পুলিশ প্রশাসন বা অন্যান্য যে সামাজিক অন্যান্য দিক আছে প্রশাসনের দিক, সেক্ষেত্রে বাধার সম্মুখীন হয়েছ কিনা? না, বলতে গেলে যদি আমরা যখন আন্দোলন করছিলাম তখন তো রাজনৈতিক দিক থেকে কোনো ভাবে বাধা হয়নি, কিন্তু দেখা গেছে যে পরে এগুলি নিয়ে অনেকে বলেছে যে নাকি আমরা রাজনীতি থেকে, কোনো রাজনৈতিক দল থেকে এসেছি, কিন্তু এটা না, আমরা পুরোপুরি নিরপেক্ষভাবে এসেছি। তাও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা সবাই যোগাযোগ করেছি, করে এখানে একটি জায়গায় আমরা একত্রিত হয়ে ওখান থেকে বের হয়েছি। আর যদি বলো পরিবার থেকে, তাহলে আমার পরিবার থেকে তো হয়নি, বাট হয়েছে অনেকের পরিবার থেকে হয়েছে। আমার সাথে ফ্রেন্ডসরা তারা অনেকেই প্রথম দিকে এসেছিল আন্দোলনে, কিন্তু যখন পরের দিকে আন্দোলনগুলি হচ্ছিল সেখানে আর ওরা আসছে না, কারণ ওদের পরিবার থেকে না করা হচ্ছে যে, কিন্তু ওদেরকে মেয়েতেই বলবো যে এরকম করাটা ঠিক না, বিকজ আজ আনোয়ারের সাথে হয়েছে, কাল হয়তো বা তার পরিবারের মেয়ের সাথে হতে পারে। সেই ক্ষেত্রে পুলিশ প্রশাসন বা সাংবাদিক আমরা যারা আছি, বা আইন বিচার বিভাগ, যে কোনো বলো একটা অন্যান্য দিক থেকে তোমাদের উপরে কোনো প্রভাব, মানে তোমরা এই আন্দোলন করছো কেন, বা আন্দোলনের জন্য নস্তত্ব কোনো বিষয় তোমাদের সামনে এসেছিল না? করছি কেন, এটার জন্য তো কোনো রকম প্রভাব আসেনি। তাহলে সেই ক্ষেত্রে তোমাদের আজ পর্যন্ত যে আন্দোলন তোমরা নিচ্ছ এবং আনোয়ারার জন্য তোমরা যে বিচার প্রার্থী হচ্ছ, সেই ক্ষেত্রে তোমরা কোনো রকম প্রবলেমের বা সমস্যার সম্মুখীন হওনি, এটাই তো। সেই ক্ষেত্রে আমরা আজকে যাদের দেখছি সেটা হচ্ছে আনোয়ারা ছাত্র সমাজ, যারা বলছে যে তারা নিরপেক্ষ এবং ফেসবুকের মাধ্যমে তাদের এই সংগঠন তৈরি, এবং পাশাপাশি তারা আনোয়ারার বিচারের জন্য, আনোয়ারাকে হত্যা করেছে বলছেন, এবং আনোয়ারার কি আত্মহত্যা হয়েছে নাকি হত্যা হয়েছে এই নিয়ে, এবং আনোয়ারা যদি হত্যা হয়ে থাকে তাহলে তার যোগ্য বিচার হোক, শাস্তি হোক, এই নিয়ে ওনাদের আন্দোলন। এবার আমি যাব অমরনাথ চক্রবর্তীর কাছে। অমরনাথ চক্রবর্তী, আমরা এই বিষয়ে তো কথা বলছি কারণ ধোঁয়াশা রয়ে গেছে, আসলে কি এখনো আমাদের হাতে আসেনি, আপনাদের হাতেও আসেনি যে পোস্টমর্টম রিপোর্ট বা অন্যান্য বিষয়। সেক্ষেত্রে আপনারা এই যে আনোয়ারা নিয়ে আন্দোলন করছেন, সেক্ষেত্রে আপনারা কি এটাকে আত্মহত্যা দেখছেন বা স্বাভাবিক মৃত্যু দেখছেন নাকি হত্যা দেখছেন? দেখুন, পুরোটা ধোঁয়াশা সৃষ্টি করে রেখেছে আমাদের রাজ্যের সরকার। আমরা তো বারবার বলেছি, যদি আত্মহত্যা স্বাভাবিক নর্মাল ডেথ হয় সেটাও প্রকাশ হোক, যদি কেউ আনোয়ারাকে মেরেও থাকে বা খুন হয় আনোয়ারা, সেটাও প্রকাশ হোক। আজকে আনোয়ারার যারা সন্দেহের বিষয় এখানে থাকতেই পারে, কারণ দেখুন, আনোয়ারার মা নেই, বাবা আছেও নেই বললেই চলে। আজকে আনোয়ারা একটা সম্পত্তির মালিক, আজকে সেটা তো সন্দেহ থেকেই যেতে পারে যে সম্পত্তির জন্য হয়তো বা তাকে কে বা কারা খুন করতে পারে, এটা সন্দেহ থেকেই যেতে পারে। এটা তার পরিবার, তার সহপাঠীরা সেখানে এই বিষয়টা তুলে ধরেছেন, তো তাদের হয়ে প্লাস এই যে ঘটনাটা সুষ্ঠু তদন্তের দাবি চেয়ে আমরা বারংবার আন্দোলন করে যাচ্ছি। আপনারা কি মনে করেন অমরনাথ বাবু, এক্ষেত্রে আপনারা আন্দোলন করছেন, আবার আপনারাও ধোঁয়াশা রাখছেন আমাদের কাছে, যে বিষয়টা রাজ্যবাসী আজকে দেখছে সেই বিষয়টা আপনারা আন্দোলন করছেন, ঠিক আছে, আপনারা ছাত্র সমাজ যারা আনোয়ারার সহপাঠী আছে ওনাদের সাথে সহমর্মী হয়ে আনোয়ারার প্রতি সহমর্মী হয়ে করছেন, সেই ক্ষেত্রে সেখানে প্রশ্ন আসে বা জানতে ইচ্ছে করে, আপনারা সেক্ষেত্রে আনোয়ারার মৃত্যুটাকে স্বাভাবিক দেখছেন নাকি এটা অস্বাভাবিক দেখছেন, অর্থাৎ হত্যা করা হয়েছে? আমি শতাংশের হিসাবে যদি ধরি, আমি 70% ধরবো এটা অস্বাভাবিক মৃত্যু। সেই ক্ষেত্রে আনোয়ারাকে শতাংশের হিসাবে যদি ধরি 70% অস্বাভাবিক মৃত্যু হতে পারে, আর 30% আমি দেবো। সেই ক্ষেত্রে আপনারা কার দিকে আঙ্গুল তুলছেন, কারা এর জন্য দায়ী থাকতে? অবভিয়াসলি আনোয়ারার মামা, যার এগেইনস্টে আনোয়ারার মামার এগেইনস্টে আমরা আমাদের এই আন্দোলন। কেন আনোয়ারার মামাই বা কেন? মামা এই যে নিজের পরিবারের একজন নিজের ভাগিনীকে এরকম হত্যা করতে পারে, যে এরকম একটা সামাজিক যে আমাদের সমাজে যে একটা দুর্বলতা সৃষ্টি হচ্ছে দিন দিন, সামাজিক একটা দুর্বলতা, সেটা এটা যদি এখন থেকে সেটাকে বাধা আমরা না দিতে পারি, এজ এ স্টুডেন্ট লিডার বা ছাত্র সমাজের প্রতিনিধি হিসাবে এখন থেকে যদি আমরা সেগুলির উপর বাধা সৃষ্টি না করতে পারি, আগামী দিন এই জিনিসটা আরো দিন দিন বাড়তে থাকবে।
তাই আমরা চাইছি সুষ্ঠু তদন্ত বিচারের মাধ্যমে সুষ্ঠু তদন্ত হোক, আনোয়ারা ন্যায্য বিচার পাক, পেয়ে যে একটা দৃষ্টান্ত থাকুক যে আনোয়ারার সাথে এই ঘটনা করার ফলে ওর মামার এই শাস্তিটা হয়েছে। আগামী আপনি মামাকে দোষী সাব্যস্ত মানে দোষী দেখছেন? অবশ্যই। আমি যাব রূপশ্রীর কাছে। রূপশ্রী, আপনি একজন মেয়ে, পাশাপাশি আপনি আনোয়ারা ছাত্র সমাজের পক্ষ থেকে আন্দোলন করছেন, সেই ক্ষেত্রে আনোয়ারার মৃত্যুটাকে হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু দেখছেন? না, এটা হত্যাই হতে পারে, এটা স্বাভাবিক মৃত্যু তো বলে মনে হয় না। কেন আপনি সেই ক্ষেত্রে কেন এমনটা মনে হচ্ছে যে এটা স্বাভাবিক মৃত্যু নয়? স্বাভাবিক মৃত্যু নয় বিকজ অফ আমাদের থেকে সবকিছু লুকানো হচ্ছে ফার্স্ট অফ অল। কারণ ও যে মারা গিয়েছে তার জন্য যে ওকে হসপিটাল নিয়ে তারপর যা করা হয়েছে, খুব তাড়াতাড়ি সবকিছু হয়ে গিয়েছে। এত তাড়াতাড়ি তো হয় না না সবকিছু। আর হত্যা হয়েছে যে ও যে বলছে যে ওর মামা যে বলছে, আনোয়ারের মামা, যে এগরোল খেয়ে নাকি মৃত্যু হয়েছে। আর এটা কখনো সম্ভবই হতে পারে না যে এগরোল খেয়ে পেট ব্যথা থেকে একটা মেয়ে মারা যেতে পারে। তো এটা তো হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনি দেখছেন এটা হত্যা হয়েছে, এটা সত্যজিৎ। হত্যা হয়েছে। সেই ক্ষেত্রে আপনারা আনোয়ারা ছাত্র সমাজের পক্ষ থেকে কার দিকে আঙ্গুল তুলছেন? কারা আনোয়ারাকে যদি হত্যা হয়ে থাকে তাহলে কারা হত্যা করেছে? আনোয়ারার মামা। সেই ক্ষেত্রে আপনারা কি বিষয়ের উপর নির্ভর করে, কি প্রামাণ্যতার উপর নির্ভর করে বলছেন আনোয়ারার মামা হত্যা করতে পারে? আনোয়ারার মামা হত্যা করতে পারে। আনোয়ারার সম্পত্তি ছিল অনেক, তো যখন 18 বছর হয়ে যাবে তো সম্পত্তিগুলো অবভিয়াসলি তার হয়ে যাবে। তো আনোয়ারার নামে তো সম্পত্তি ছিল 8 লক্ষ টাকাটা ছিল তার, তারপরে 2 ঘন্টা জায়গা ছিল, তখনই এনে অনেক বড় একটা বাড়ি আছে। তো আনোয়ারা যখন 18 বছর হবে তখন তার রেডি হয়ে যাবে। এরপরে আনোয়ারের মামা প্রথমে বলেছিল যে এটা একটা স্বাভাবিক মৃত্যু। এরপরে কিছুদিন আগে যখন তাকে থানাতে আনা হয়েছিল, থানা থেকে বের হওয়ার পরে যখন সাংবাদিকের সাথে যখন কথা বলছিল তখন তিনি বলেছিল তার নাকি ডাক্তারদের গাফিলতির জন্য তার মৃত্যু হয়েছে, ডাক্তারকে তারা দোষী সাব্যস্ত করতে। ডাক্তারদের গাফিলতি? হ্যাঁ, আগে বলেছে এটা একটা স্বাভাবিক মৃত্যু। আর আনোয়ারার যদি ডাক্তারের যদি গাফিলতি থাকতো তাহলে আনোয়ারার মামা ডাক্তারের বিরুদ্ধে কোনো কমপ্লেন করেনি, তা কমপ্লেন করার ছিল। তো আনোয়ারার আরো বলেছে আনোয়ারা আদরের মেয়ে, আদরের মেয়ে হলে কেমনে আদরের মেয়েকে কেমনে হসপিটালে ফেলে রেখে বাড়ির মধ্যে বসে থাকে? আপনি বলছেন আনোয়ারাকে ভর্তি করে ওনারা যে বাড়িতে চলে গেছেন সেই বিষয়টা? হ্যাঁ, সেই বিষয়টাই বলছি আমি। হ্যাঁ, তাহলে আদরের মেয়ে হলে কিভাবে আনোয়ারাকে ভর্তি করে হসপিটালাইজড করে হসপিটালে রেখে ওনারা স্বামী স্ত্রী মামা মামি বাড়িতে থাকতে পারেন, এই বিষয়টাকে দেখছেন। ঠিক আছে, তাহলে আপনারা সেই ক্ষেত্রেই সন্দেহ আপনাদের সামনে আসছে যে আনোয়ারাকে হত্যা করা হয়েছে। আমি আসবো একটুখানি আছে বিরতির আগেই, আমি একটুখানির জন্য যাব রূপম বাবুর কাছে। রূপম বাবু, ওনারা সবাই কিন্তু দেখছেন যে আনোয়ারাকে হত্যা করা হয়েছে, সেক্ষেত্রে এবিপিপির তরফ থেকে আপনাদের মত কি? ডেফিনেটলি হত্যা হয়েছে। একটি সুস্থ মেয়ে হঠাৎ করে মৃত্যু হয়ে যায়, অস্বাভাবিক ছাড়া তো এটার পিছনে কোয়েশ্চন আছে। একজন সুস্থ লোক কি করে হঠাৎ করে মারা যেতে পারে? আনোয়ারার মামা বলছেন ডাক্তারের গাফিলতি ছিল এবং এটাও বলছেন যে আনোয়ারার হত্যা হয়নি, পাশাপাশি আনোয়ারার মৃত্যুটা স্বাভাবিক, এবং এইটাও উনি বলছেন যে আনোয়ারার মৃত্যু পেট ব্যথা থেকেও হয়েছে। সেই ক্ষেত্রে আপনি কিভাবে বলছেন? দেখুন, এটা জাজমেন্ট করার দায়িত্ব টোটালি সরকারের উপর। ফরেন্সিক ল্যাবে বলা হয়েছে ওর ডেড বডি গেছিল, রিপোর্টও আসেনি। রিয়েলিটিটা সমাজের সামনে আসুক। আজকের দিনে ছাত্র সমাজ তথা এই ত্রিপুরা রাজ্যের জনসাধারণ এই আনোয়ারা ইস্যুর সুষ্ঠু তদন্ত যেটা হয়েছে সেটা সামনে আসার পাবলিশ করা হোক, এটাই চাইছে। আমিও চাই, আমরা আশা করি সবাই এটাই চাই। আপনারা চাইছেন পাবলিশ করা হোক, এবং সেই ক্ষেত্রে পুলিশের তরফ থেকে যে পিছু হটা বা পুলিশের ধীরে চলো কৌশল, সেই ক্ষেত্রে আপনার বক্তব্য কি? কেন ওনারা এইভাবে স্ট্যান্ড নিচ্ছেন? এটা আমার মনে হচ্ছে যে রাজ্য সরকারের তো ইশারাতে হচ্ছেই, রাজ্য সরকার এটাতে টোটালি ইনভলভ, আর রাজ্য সরকারের ইশারাতে পুলিশ প্রশাসনও ধীরে চলো গতি নিয়েছে। আর ওনার যে আনোয়ারের মামা, উনি একজন নেতৃত্ব স্থানের লোক, আপনার কমিউনিস্টের, তো তার জন্য ওনাকে বাঁচানোর জন্যই পুরো রাজ্য সরকার পুলিশ প্রশাসন মিলেই এটা করছে। অমরনাথ বাবু, আপনি এই বিষয়টাই আপনার কাছেও রাখবো, যেহেতু আপনি টিএমসিপির তরফ থেকে প্রতিনিধিত্ব করেন। আসলে আপনারা হত্যা দেখছেন, এটাকে একটা হত্যা ষড়যন্ত্র দেখছেন। এই ক্ষেত্রে আনোয়ারার মামার দিকে আপনারা আঙ্গুলও তুলছেন। এখন রাজ্য প্রশাসন বা পুলিশ প্রশাসন কেন আনোয়ারার মামাকে খামাখা বাঁচাতে যাবেন এবং ধীরে চলো নীতিতে ওনারা হাঁটছেন, এর পেছনে কারণ? দেখুন, রাজ্য প্রশাসনটা আজকে রাজ্যে সিপিএম এর সরকার আছে,
সিপিএম এর একটা অভ্যাস আছে যে উচ্চপদস্থ যে পদগুলি, প্রশাসনের যে পদগুলি, সেখানে বেছে ওনারা ওনাদের মানে কমরেড মেন্টালিটি বা সিপিএম এর মেন্টালিটি যারা রাখেন, কমিউনিস্ট মেন্টালিটি যারা রাখেন, ওইসব ব্যক্তিদের ওই পদগুলিতে বসানো হয়। আজকে দেখা যাচ্ছে যে ওই প্রশাসনও আজকে দেখা যাচ্ছে যে আমরা প্রথমে ভেবেছিলাম যে পুলিশ প্রশাসনে আশ্বাস পেয়ে পথ অবরোধ করেছি, আমরা ডিজিপি সাহেবের সাথে, রাজ্য পুলিশের নির্দেশকের সাথে আমরা কথা বলেছি। আমরা প্রথমত ভেবেছিলাম যে প্রশাসন হয়তোবা, রাজ্যের পুলিশ প্রশাসন হয়তোবা আমাদের সাথে আছে, কিন্তু আজকে দীর্ঘদিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পর আজকে এই জিনিসটা আবারও প্রমাণিত হচ্ছে যে রাজ্যের প্রশাসনের, পুলিশ প্রশাসনের, বিশেষ করে যারা উচ্চপদস্থ পদগুলিতে আছেন, আমি এখানে দোষারোপ করছি না, উচ্চপদস্থ পদগুলিতে যারা আছেন প্রত্যেকেই কমিউনিস্ট মানসিকতা, সবাইকে বলছেন না, যারা উচ্চপদস্থ আধিকারিক তার একটা অংশ কমিউনিস্ট আইডিওলজিতে বিশ্বাস করে, সব সিপিএম এর ঘরের লোক সেখানে বসানো হয়েছে। তারা এখন দেখা যাচ্ছে যে তারা আপ্রাণভাবে, পুলিশ প্রশাসন আপ্রাণভাবে চেষ্টা করছে কিভাবে আনোয়ারার মামাকে বাঁচানো যায়। পুলিশ আর সেখানে আমি বলবো যে সিপিএম এর মেলার মাঠ পার্টি অফিসেরও সেখানে নির্দেশ আছে, কারণ 2018 নির্বাচন আসছে। আমি যতটুকু এলাকার মানুষ থেকে আমি জানতে পেরেছি, আনোয়ারার মামা হলেন এমন একটা ব্যক্তি যার রক্তচক্ষুর ভয়ে বিরোধী যারা ভোটার আছেন তারা ঘর থেকে বেরিয়ে এসে ভোট দিতে যান না। তো প্রশাসন ভাবছেন যে, সিপিএম ভাবছেন যে আনোয়ারার মামাকে যদি এখন ফাঁসিয়ে দেওয়া যায়, 18তে আমার বিধানসভা নির্বাচন, ওই নির্বাচনের আনোয়ারার মামা যদি ওই বুথে লিডিং না করে, ওই এরিয়াতে লিডিং না করে, সেখানে সিপিএম এর ভোট পাওয়ার ক্ষেত্রে, ভোট রাজনীতিতে সিপিএম এর সেখানে ক্ষতি হতে পারে। এই ভেবে আমাদের যেটা প্রাথমিক ধারণা, এই ভেবে সিপিএম বা আমাদের রাজ্যের সরকার এবং তার প্রশাসন চাইছে আনোয়ারার মামাকে কিভাবে এই কেস থেকে বাঁচানো যায়, আড়াল করা যায়, সেই চেষ্টাটা আমাদের প্রশাসন করছে। এই জায়গাতে দেখবেন যে আমাদের মানে এসএফআই এর যিনি নেত্রী, উনি বলেছিলেন, নীলাঞ্জনা বলেছিলেন যে এটা নাকি জনদুর্ভোগ। প্রথম দিন যখন ওরা স্টুডেন্ট সব মিলে যখন রোড ব্লক করে, তো একটা ছাত্র সংগঠন হয়ে ছাত্রদের পাশে না দাঁড়িয়ে জনদুর্ভোগ বলা, এটার পিছনে তো কোনো একটা কোয়েশ্চন কাজ করছে। এরকম সেম ভাবে নবারুণ বলল যে এখানকার ছাত্র সমাজ যারা ব্লক করেছে বা রোড ব্লক করেছে, যদি সুষ্ঠু তদন্তে না আসে তাহলে ছাত্রদের দোষীদের মানে রাজ্য সরকার ওদের উপরে স্টেপ নেয়। তো এরকম স্টেটমেন্ট আমরা হয়তো বা পত্রপত্রিকাতে সবাই দেখেছি। তো এটাও দুর্ভাগ্য আমাদের যে এরকম স্টেটমেন্ট একটা শাসক। আপনারা বলছেন ওনারাও তো বিভিন্ন আন্দোলন এবং কর্মসূচি করেছেন এসএফআই এর তরফ থেকে। পাশাপাশি হ্যাঁ, আপনারা বলছেন নীলাঞ্জনা বা যিনি নবারুণ আছেন এসএফআই এর তরফ থেকে, ওনারা এই বিষয় বলেছেন এবং এটা একটা জনদুর্ভোগ, যে ছাত্ররা যেটা আন্দোলন করছে এরপরে জনদুর্ভোগ বাড়ছে এবং গাড়ি থামানোর এই বিষয়ে কথা বলছে। এই জায়গাটা আমি বলবো ওনারাও তো আন্দোলন করেছেন। ওরা যারা করছে লোক দেখানো, কারণ কি একদিন আগে, দুদিন আগে আনোয়ারার ইস্যু আসার দুদিন আগে ওরা 1 ঘন্টার জন্য রোড ব্লক করেছিল, আমরা জানি পুরো রাজ্যতে। যদি রোড ব্লক 1 ঘন্টা যখন কমরেডরা ডেকেছিল, পুরো রাজ্যে 1 ঘন্টা রোড ব্লক ছিল, চাক্কা জাম, এটা কি জনদুর্ভোগ না এটা জনসুখ ছিল? আমি কোয়েশ্চেন করছি কমরেডদের। আর যখন আনোয়ারার ইস্যু এত বড় ইস্যু হয়, রোড ব্লক করা হয়, তখন এটাকে বলে জনদুর্ভোগ। কমরেডরা ইডিয়টের মতো কথা বলে, এটা কি পাবলিক কি দোয়াশার মধ্যে রাখবে? রাজনীতি করার জন্য রাজনীতি একটা লিমিট থাকা দরকার। ছাত্রদের একটা এত বড় ক্রাইম হয়ে গেল, এটার জন্য ছাত্ররা বসছে, আর এই রাজ্যের নীলাঞ্জনা বলছে যে এটা নাকি জনদুর্ভোগ, আর 2 দিন আগে তারা রোড ব্লক করে, এটা কোনো প্রবলেম হয় না। আপনার কথা সূত্র ধরেই আমি বলবো যে আপনি যে বলছেন এসএফআই আন্দোলন করেছে, এসএফআই এর আন্দোলন আর আমাদের আন্দোলনের মধ্যে একটা পার্থক্য আছে। আমরা আন্দোলন করেছি আনোয়ারার যদি হত্যা হয়ে থাকে, খুনির শাস্তি হোক, আনোয়ারার মৃত্যুর সুষ্ঠু তদন্ত হোক, এটা ছিল আমাদের আন্দোলনের মূল লক্ষ্য। আর এসএফআই আন্দোলনের মূল লক্ষ্য কি ছিল? যারা নিরপেক্ষ ছাত্ররা, কোনো ব্যানার ছাড়া, রাজনৈতিক দলের রং কালার ছাড়া যারা রাস্তায় নেমেছে, তাদের আন্দোলনটাকে কিভাবে সেখানে থামিয়ে দেওয়া যায়, তাদের কিভাবে রক্তচক্ষু দেখিয়ে ঘরে বসানো যায়,
সেটাই ছিল এসএফআই আন্দোলনের মূল লক্ষ্য। ঠিক আছে, আমরা দেখুন, একটা কথা- আমরা আসবো, আমাদের দেখুন, বিরতি নিতে হচ্ছে, বিরতির পর আমরা আসবো, আপনাদের সাথে কথা হবে। যারা দেখছেন আজকের এই তর্কযুক্তি গপ্প এবং আনোয়ারার বিষয়ে আমরা আলোচনা করছিলাম, আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে নিচ্ছি, এরপর ফিরে আসবো আমাদের অতিথিদের সাথে কথা বলতে এবং আসলে আনোয়ারার রহস্য কি এবং কি হচ্ছে আনোয়ারা নিয়ে আজ সেই বিষয়ে আলোচনা করব। সঙ্গে থাকবেন। নমস্কার, বিরতির পর আবার ফিরে এলাম আমাদের আলোচনায়। আমরা কথা বলছিলাম আনোয়ারা নিয়ে। একটি মেয়ে পলিটেকনিক কলেজের এই ছাত্রীটির মৃত্যু হত্যা হয়েছে নাকি স্বাভাবিক মৃত্যু, এ নিয়ে কিন্তু ধোঁয়াশা। এই ধোঁয়াশা সৃষ্টির পেছনে যারা দেখছেন, ছাত্র নেতারা দেখছেন এটা রাজনৈতিক চক্রান্ত, পাশাপাশি শাসক দলের দোদুল্যপনা দেখছেন, প্রশাসনের কুম্ভঘুম দেখছেন, এবং আমরা যারা বলছি যে তাদের কথা অনুসারে যে পুলিশের ধীরে চলো কৌশল, আসলে এই পুলিশের ধীরে চলো কৌশল কেন, এই নিয়ে আলোচনা হচ্ছিল ছাত্র নেতাদের সাথে, পাশাপাশি আনোয়ারা ছাত্র সমাজ থেকে যারা আন্দোলন করছেন তাদের সাথে, যে পুলিশ কেন ধীরে চলো কৌশল অবলম্বন করলেন, এর পেছনে কারণ কি আপনারা এতক্ষণ দেখছিলেন এবং আপনাদের কাছে অনেক কিছু পরিষ্কার হয়েছে। পাশাপাশি আমাদের এই পর্ব অর্থাৎ বিরতির পর আমরা যখন ফিরেছি আপনারা আরও কিছু জানবেন যে এর কারণ কি এবং আসলে আনোয়ারা কি হয়েছে, ছাত্রছাত্রীরা কি জানতে চায়। আমরা যাব রূপম দত্তের কাছে, এবিপিপি থেকে যিনি এসেছেন। রূপম বাবু, যে বিষয়ে কথা হচ্ছিল আজকের, অমরনাথ বাবু বললেন এসএফআই আন্দোলন সেই নিরপেক্ষ ছাত্রছাত্রীদের আন্দোলনকে থামানোর জন্য, আপনিও বললেন লোক দেখানো, কিন্তু আজকের পরিস্থিতিতে, বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনারা আন্দোলন করছেন, সেক্ষেত্রে আন্দোলনের ফল কতটুকু পেলেন, এটা কিন্তু প্রশ্নের মুখে। কারণ যেখানে আপনারা এখনো যে তদন্তের রিপোর্ট বা যেটা পোস্টমর্টম রিপোর্ট সেটাও এখনো পাবলিশ করাতে পারেননি, এটা কি আপনাদের ব্যর্থতা নয়? ব্যর্থতা, খুব ভালো কথা বলেছেন। এটার জন্য আমি উত্তর আপনাকে দিচ্ছি, সঠিক উত্তরই দেব। ছাত্র সংগঠন এবিভিপি মুভমেন্ট করেছে, এদিকে টিএমসিপির ভাই অমরনাথ বাবু আছেন, উনিও বলেছেন আন্দোলন করেছেন, এদিকে আনোয়ারা ছাত্র সমাজের তারাও আন্দোলন করছে। সম্মিলিতভাবে যদি দেখা যায়, কেউ আমরা সম্মিলিতভাবে আসিনি, আমরা সবাই কি করছি, যার যারই ফ্ল্যাগ ফেস্টুন নিয়ে আমরা আসছি। যদি এই আন্দোলনটাকে সম্মিলিত সবাই মিলে একসাথে মিলে যদি ছাত্রদের স্বার্থে কাজ করা যায়, তো আমার মনে হয় এটার প্রভাবটা সবার, যদি 100 স্টুডেন্ট থাকে, 300 লোকের যে একটা ইউনিটি দেখা যায় আর 100 এর ইউনিটি, দুটার মধ্যে ফরক এসে যায়। আমি মনে করবো যে আনোয়ারা যে আজকে যে ইস্যুটা এসে গেছে, সবাই আমরা আন্দোলন করছি, যার যারই ব্যানার এগুলো ভুলে আনোয়ারা যে ছাত্র সমাজ আনোয়ারা গ্রুপ করছে, আমার মনে হয় সবাই মিলে এখন আনোয়ারা গ্রুপকে সাপোর্ট করা দরকার, এবং শুধু মরালি নয়, ফিজিক্যালি ওদের সাথে গিয়ে দাঁড়িয়ে। আর আমি একটা কথা আপনাকে বলবো, আজকে যদি ছাত্র সংগঠন কথা বলে থাকে, এই টিএমসিপির 3 জন, আজকে জানি আমরা 5-6 জন বিধায়ক আছেন উনি এই রাজ্যের, 5-6 জন বিধায়কের ভূমিকা কি, বিরোধী যারা আজকের দিনে বিরোধী রাজনীতিবিদ হিসাবে মানে সমাজের মধ্যে ওরা উপস্থাপনা করছে যে আমরা বিরোধী শ্রেণীতে আসি, তো এখানকার বিরোধী যারা এমএলএ আছে এদের ভূমিকা কি, সেটা আমার আজকের দিনে সবচাইতে বড় কোয়েশ্চন। এমএলএরা কেন বিধানসভাতে আওয়াজ তুলছে না, রাস্তা ব্লক করছে না, এদের এত পাবলিক সাপোর্ট আছে, শুধু একজন ছাত্র উপর এরকম একটা ক্রাইম হয়েছে বলে ছাত্র সমাজই করবে তা না। এটা নিয়ে এখানকার এমএলএ, যারা বিরোধী এমএলএরা আছেন, তাদের আওয়াজ তোলা দরকার, তারা এখানকার কি করছে সেটা বলছি আমাকে কথা বলতে দেন, কথা বলতে দেন, ডিস্টার্ব করবেন না, উত্তরটা জেনে নিন, ডিস্টার্ব করবেন না, ঠিক আছে, উত্তর দেব, আপনি ডিস্টার্ব করবেন না, কথা বলতে বলুন। তো আজকে যদি বাস্তবিক তারা যদি ছাত্র স্বার্থে কাজ করতো, এই ফ্ল্যাগ ফেস্টুন নিয়ে প্রতিদিন, আজকে দেখা যায় যে টিএমসির কোনো অস্তিত্ব নেই রাজ্যে, একদম বিলুপ্ত হয়ে যাচ্ছে। তাদের অস্তিত্ব বাঁচানোর জন্য আজকে কি করেছে, আনোয়ারা ইস্যুকে ওরা হাতে নিয়ে আজ পর্যন্ত যদি জানতাম যে সাকসেস হয়েছে, সাকসেস তো হয়নি। আজকে 1 মাস অতিক্রান্ত হয়ে গেল, কোনো কিছু আসেনি। কি সমাজের লোক কি এতই, ওরা কি পুরো টিম ফোর্স লাগায়নি কেন, এমএলএরা মুখ করলেনি কেন? কালকে হয়তো আমি আজকে আপনাদের টিভিতে ইন্টারভিউ থেকে কথা বলছি, কালকে হয়তো এখানকার এমএলএ মাঠে নামতে পারে, হয়তো বা টিএমসিপি শক্তি বাড়াতে পারে। এটা রাজনীতি, ওদের পজিশন বাঁচানোর ফাইট, রাজ্যে ওদের কোনো অস্তিত্ব নেই।
আর এই অস্তিত্ব বাঁচানোর জন্য আনোয়ারা ইস্যু ওরা কি করে ছাত্র সমাজের জন্য, আজকে ছাত্র সমাজের দেখবেন একটু আমি এই বিষয়টা আপনার সব প্রশ্নের উত্তর আমার কাছে আছে, আপনার সব প্রশ্নের প্রথম প্রশ্ন উনি যে অবশ্যই প্রথম প্রশ্ন যেটা উনি বলেছেন যে উনার ছাত্র নেতা হিসেবে ওনারও দায়িত্ব, ওনারও এই জ্ঞানটা থাকা উচিত, বোঝা উচিত যে বিধানসভায় কেন আওয়াজটা তুলেনি। আনোয়ারার মৃত্যুর পর এখন পর্যন্ত বিধানসভার কোনো অধিবেশন বসেনি যে বিধানসভায় গিয়ে এমএলএরা সেখানে আওয়াজ তুলবে। আর বলছে তৃণমূলের এমএলএরা কি করছে, সেই জায়গায় তো আমিও প্রশ্ন করতে পারি। 2 দিন আগে কুমারঘাটে আপনাদের রাজ্যের সভাপতি, বিজেপির সর্বভারতীয় সভাপতি এসেছিলেন। আমি তো কুমারঘাটের মঞ্চ থেকে একবার, আপনারা নিজেদেরকে বিরোধী দল, আপনারা বলছেন যে আপনাদের শক্তি বৃদ্ধি পেয়েছে, আমি তো কুমারঘাটের সভা থেকে একটা নেতার মুখে, একটা নেতৃত্বের মুখেও তো শুনতে পেলাম না যে আনোয়ারা নিয়ে কিছু বলতে। সেখানে আনোয়ারা নিয়ে আজকে এবিভিপির কোনো ভূমিকা নেই, আপনাদের রাজ্যের যারা নেতৃত্ব আছেন তাদের কোনো ভূমিকা নেই, দিল্লি থেকে যাদেরকে ভাড়া করে এনেছিলেন তাদেরও কোনো আজকে ভূমিকা নেই। আর আপনি টিএমসিপির বিধায়কদের উপর আঙ্গুল তুলছেন, টিএমসিপির হয়ে তো মাফ করবেন, তৃণমূলের বিধায়কদের উপর আপনি আঙ্গুল তুলছেন। তৃণমূলের টিএমসিপির একটা শাখা সংগঠন হিসেবে তো আমরা ছাত্র পরিষদ, আমরা সেটা নিয়ে প্রতিনিয়ত মাথায় আছি। সেখানে আপনাদের ভূমিকা কি? আপনাদের সাকসেস সেখানে সাকসেস কোথায়? আপনাদের সাকসেস হয়নি। আমি উত্তর দিচ্ছি, শুনুন। সাকসেস আমাদের, সাকসেস আপনারা যদি আমাদের পাইনি, আপনারা যদি বাস্তবে সাকসেস আমাদের, উত্তরগুলি সঠিকভাবে পাচ্ছেন তো, তাই আপনি এখন আমার কথাকে কাটার চেষ্টা করছেন। শুনুন, সাকসেস পাইনি। বিগত দিনেও আমরা ছাত্র রাজনীতি করেছি, তখন অন্য একটা ব্যানার থেকে আমরা ছাত্র রাজনীতি করতাম। গণতান্ত্রিক উপায়ের মাধ্যমে কিভাবে ছাত্র স্বার্থে বিভিন্ন দাবিকে ছিনিয়ে আনতে হয় সেই অভিজ্ঞতা আমাদের পুরোপুরি আছে। তৃণমূল ছাত্র পরিষদের নেতা হিসেবে গণতান্ত্রিক উপায়ের মাধ্যমে কিভাবে একটা দাবিকে ছিনিয়ে আনতে হয় সেই অভিজ্ঞতা আমাদের আছে। যতদিন না পর্যন্ত সাকসেস পাবো ততদিন পর্যন্ত মাঠে আমরা তৃণমূল ছাত্র পরিষদ মাঠে আমরা তৃণমূল ছাত্র পরিষদ মাঠে ময়দানে আমরা এই ইস্যুটাকে নিয়ে পড়ে থাকবো। একটাই ইস্যু না, 10টা ইস্যু আসো, 10টা ইস্যু নিয়ে আমরা কথা বলবো। এখন না এটার আমি রিপ্লাই আমারও দিতে হবে आंसर। আপনি কি বলেছেন যে আমরা ছাত্রদের পাশে আছি, মাঠে ময়দানে সব জায়গাতে আছি। ছাত্রদের এই রাজ্যে আনোয়ারার পরে আরো 2-1টা ঘটনা হয়ে গেল এই রাজ্যের ছাত্র সমাজের জন্য, তখন আপনারা নাকে তেল দিয়ে কেন ঘুমিয়েছিলেন? টিএমসিপি এর আগে টিএমসিপি এসএফআই কেন নাকে তেল দিয়ে ঘুমিয়েছিল? নার্সিং এর ভর্তির ঘটনায় কেলেঙ্কারি হয়েছে। আপনি কথা বলার সময় আমি সেই বিষয়ে কথা বলার বিষয়ে আমি কথা বলি, সেই বিষয়টা দেখুন, যখন আমি আনসার সেই বিষয়টা তখন আমরা সেই বিষয়টা আমরা সাংবাদিক ওনাদের কাছে যাই। তবে এই ক্ষেত্রে যারা দেখছেন ওনাদের জন্য আজকে এবিপিপি এবং যারা টিএমসিপি তরফ থেকে একে অপরকে কে কতটুকু কাজ করেছে, কে কয়টা আন্দোলন করলো, কি কি বিষয় নিয়ে কে কে কাজ করছে এই নিয়ে অনেক চর্চা চলছে। তবে সেই বিষয়ে আলোচনা আরো ফলপ্রসূ হতো এবং সেই আলোচনা আরো দর্শকগ্রাহী হতো যদি আজকে আমরা এসএফআই তরফ থেকে কাউকে পেতাম। আমরা এসএফআই তরফ থেকে যারা আছেন নীলাঞ্জন ম্যাডামকেও ফোন করেছিলাম, অনেকবার ফোন করার পরও ওনারা সময় দিতে পারেননি, কাউকে পাঠাননি, কাউকে পাঠাতে পারেননি। ওনারা অনেক বিষয়াদি তুলে ধরেন যে এই কারণে, অনেক কিছু কারণে ওনাদের প্রোগ্রাম আছে এবং ব্যস্ততার কারণে ওনারা পাঠাননি। যদি আসতেন তাহলে হয়তোবা ছাত্রছাত্রীদের এই আন্দোলন কতটুকু সংঘবদ্ধভাবে হতে পারে, পাশাপাশি একটি ছাত্রীর এই ঘটনার পর একটি রাজ্যব্যাপী যে চলছে আন্দোলন বা প্রচার, যে কর্মসূচিগুলো চলছে সেখানে ছাত্রছাত্রীরা কারা কতটুকু ভূমিকা নিচ্ছে এই নিয়ে কিন্তু সবকিছু পরিষ্কার জানা থাকতো এবং দর্শকদের জন্য খুবই দর্শকগ্রাহী হতো। কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা পাইনি এসএফআই তরফ থেকে। তাই আজকে এবিপিপি এবং টিএমসিপির ওনারাই কথা বলছেন। পাশাপাশি আমরা যারা নিরপেক্ষ বলছে যে আনোয়ারা ছাত্র সমাজ, ওনাদের কাছে যাব, ওনারা কি বলছেন। আমরা যাব সত্যজিতের কাছে। সত্যজিৎ, আজকে আপনাদের দাদারা অনেক এই নিয়েই চর্চা চলছে যে কারা কতটুকু কাজ করলো, কারা কতটুকু আন্দোলন করলো। আপনারা আনোয়ারা নিয়ে যে আন্দোলন করলেন সেই ক্ষেত্রে এখনো করছে, সেই ক্ষেত্রে ফরেনসিক রিপোর্ট বা ময়না তদন্তের রিপোর্ট এটা যদি আপনাদের না দেওয়া হয় আপনারা কি করবেন? আমরা ছাত্রছাত্রী বৃহত্তর আন্দোলনে যাব, আমরা অনশনে বসবো।
আপনারা অনশনে বসবেন, সেই ক্ষেত্রে আপনারা কি কোনো রকম বিচার বিভাগীয় বা কারোর সাথে আইনের কারোর সাথে কথা বলেছেন যে তো ময়না তদন্তের রিপোর্ট কি পাবলিশ করা যায় কিনা? এক্ষেত্রে আমি আপনার কাছে এই প্রশ্নটা রাখার আগে আমি অমরনাথ বাবুর কাছে এই কারণে আসবো, আপনি এই ক্ষেত্রে অনেকটা সিনিয়র, আপনি বলুন আপনারা বলছেন। ময়না তদন্তের রিপোর্টটা যেটা শুনুন, এটা আমাদের দাবি, প্রথমত আমাদের দাবি ছিল না, আমাদের দাবি প্রথম আন্দোলন ছিল যে যেই বিষয়টা উঠেছে আনোয়ারার মামা নাকি আনোয়ারাকে হত্যা করেছে, একটা বিষয় উঠেছিল, এই বিষয়টা নিয়ে যে আমরা বলেছি যে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সেটা প্রকাশ করা হোক। তারপর আমাদের ডিএম সাহেব নিজে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে যখন এখানে নিরপেক্ষভাবে ছাত্র আন্দোলন হয়েছিল তো উনি লিখিত প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমি ডিএমও আমি 10 দিনের মধ্যে সে আনোয়ার 10 দিন 2 দিন আমাকে যারা বলেছে, আমি যতটুকু শুনতে পেরেছি 10 দিন সময় চেয়েছিল, যে 10 দিনের মধ্যে নাকি ওই ময়নাতদন্তের রিপোর্টটা জনসমক্ষে প্রকাশ করবে। এটা তো ডিএম সাহেবের প্রতিশ্রুতি, রাজ্যের প্রশাসনের প্রতিশ্রুতি। ঠিক আছে, অমরনাথ বাবু বলছেন এটা যেহেতু প্রশাসন থেকে দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে এটা প্রশাসনের দৃষ্টিভঙ্গি থেকে ওনারা চিন্তা করবেন এবং তারপরে একটা জিনিস দেখুন, তারপর আমরা যখন দেখুন প্রশাসনের এত বড় একটা কেস আনোয়ারার মৃত্যু, প্রশাসনের একজনের সাথে একজনের কোনো যোগাযোগ নেই। ডিএম সাহেব বলেছেন যে আনোয়ারার মৃত্যুর তদন্ত রিপোর্ট, ময়না তদন্তের রিপোর্টটা 10 দিনের মধ্যে জনসমক্ষে পাবলিশ করা হবে, প্রকাশ করা হবে। আমরা এটা নিয়ে যখন আমরা বললাম রাজ্য পুলিশের মহানির্দেশকের কাছে গেলাম, তখন উনি বলেন আমি তো এই ব্যাপারে কিছু জানি না। ওনার সাথে ডিএম সাহেবের কোনো বলছে, ডিএম সাহেব কি বলেছেন সেটা নিয়ে তো আমি কিছু জানি না, কিন্তু আমরা এটা করতে পারবো না। তাহলে ডিএম সাহেবের সাথে রাজ্য পুলিশের মহানির্দেশকের আগে এই ব্যাপারে কোনো কথাবার্তাই হয়নি। এই কেসটাকে তারা কিভাবে কিরকম দৃষ্টিভঙ্গিতে তারা দেখছে, ডিএম সাহেব এবং আমাদের রাজ্য পুলিশের মহানির্দেশক তাদের যে উভয়ের বক্তব্য থেকে এটা পরিষ্কার হয়। একজন বলছে আমি ময়নাত তদন্তের রিপোর্ট প্রকাশ করে দেবো কিছুদিনের মধ্যে, আরেকজন বলছে এই ব্যাপারে আমি কিছু জানি না, ডিএম সাহেবের সাথে আমার কথা হয়নি, আমরা এটা করতে পারবো না। আচ্ছা, তাহলে আমরা যাবো রূপশ্রীর কাছে। রূপশ্রী, তোমাদের সাথী বলছে যে তোমরা অনশনে যাবে এবং বৃহত্তর আন্দোলন যাবে, সেই ক্ষেত্রে রূপশ্রী যদি আজকে তোমরা বলছো যে কোনো রকম চাপ এবং প্রভাব নেই, সেক্ষেত্রে পুলিশের এই ধীরে চলনীতি এটার পেছনে কারণ কি দেখছো? এটার পেছনে রাজনৈতিক কারণ দেখছো, রাজনৈতিক কারণে ওনারা ধীরে চলনীতি নিচ্ছেন এবং তোমাদের দাদারা বলছে যেটা সেটাকেই ফলো করছো এবং সেটাকেই তোমরা দৃষ্টান্ত দেখাচ্ছ। আমরা আসবো রূপম বাবুর কাছে। রূপম বাবু, ওনারা ছাত্র আন্দোলনের যারা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে কাজ করছেন এবং নিরপেক্ষ বলে করছেন, হ্যাঁ আনোয়ারাকে নিয়ে যাতে কোনো রাজনৈতিক না হয়, আর তার মৃত্যু যে তদন্ত এটা সুষ্ঠুভাবে তদন্ত জনসাম্মুখ কাজ হোক, এটা আমরা চাই, এটা আপনারা চান। তো আনোয়ারা ছাত্র সমাজ চায় কোন রকম রাজনীতি না হোক, সেক্ষেত্রে এবিপিপির আরেকটা কথা আমরা যে আপনার কাছে যাব আপনি একসাথে বলবেন। বলুন রূপম। দেখুন, প্রথম থেকে আমি বলছি যে আমরা যেগুলা উইদাউট ব্যানার যতগুলা উইদাউট পলিটিক্যাল ব্যানার যতগুলা হয়েছে, আমরা ওদের পাশে ছিলাম, পাশে থাকবো। কেননা আমরা এটা নিয়ে রাজনীতি করতে চাই না। একটি ছাত্রের এই এত বড় একটা ঘটনা হয়ে গেল আনোয়ারা ইস্যু, সেটার জন্য আমরা চাই সুষ্ঠু তদন্ত। আর এটার জন্য দেখুন, আমি আবার আরেকটা বিষয় আমি ঘুরে আসছি কিন্তু আগের জায়গাতে আমরা একেবারে শেষ পর্যায়ে এসে গেছি, তাই খুব দ্রুত বলুন। তো এখানকার টিএমসিপি যেভাবে ঘন ঘন বেরোচ্ছে, মানে এই বিষয়কে হাতে নিচ্ছে, এইসব লোক দেখানো বন্ধ করে একসাথে এক প্ল্যাটফর্মে আসা দরকার। এই দুজন যারা আনোয়ারা ছাত্র সমাজ যারা করছে, সব সংগঠন ওদের সাথে সহযোগিতা করা দরকার, ওদের স্ট্রেংথ বাড়ানো দরকার। আপনারা তখন রাজনীতিকরণ করবেন না তো? যখন ওনাদের সাথে যাবেন তখন এটাকে রাজনীতি বিদ্যার্থী পরিষদের কিন্তু এখানে আপনি যদি দেখুন যে যতটা ইস্যু নিয়েছি আমরা এখন পর্যন্ত, আমরা প্রথমে নন পলিটিক্যালি ব্যানার, তারপর বাউন্ড হয়ে আমরা কিন্তু মাঠে ব্যানার নিয়ে যখন অন্য সংগঠন নিজের সাংগঠনিক শক্তি বাড়ানোর চেষ্টা করে, তখনই আমরা বাউন্ড হয়ে যাই। নাহলে বিদ্যার্থী পরিষদ অল ইন্ডিয়া একটা অর্গানাইজেশন, আমরা এখানে ব্যানার রং নেবেন না। কিছু বলতে চাই, আমরা একবারে শেষ পর্যায়ে এবিপিপি থেকে যে বিষয়টা তুলে ধরা হয়েছে যে উনারা একসাথে আসতে চান, আপনারা সহমত? না শুনুন, একসাথে আসতে চান, আপনারা সহমত কিনা? অবশ্যই এটা কোন রাজনৈতিক রং ছাড়া যদি একসাথে সেখানে আসা যায় তো টিএমসিপি ফ্ল্যাপেস্টন কাউকে দিয়ে বন্ধ করে দাও না। অবশ্যই সবাই মিলে আমরা 1 মিনিট আমরা আমাদের সাংগঠনিক কাজ করব না কেন? আর দ্বিতীয়ত যেটা বলেছেন, তাহলে আপনাদের এমএলএ মুখ খুলছেন না কেন? আপনাদের এমএলএ 5 জন আছেন, তারা মুখ খুলছেন না কেন? ছাত্র সংগঠন মুখটা অমিত শাহ কথা শেষ পর্যায়ে। হ্যাঁ একটা দিন শুনুন, একটা খুব তাড়াতাড়ি আমরা শেষ বলছি। একটা যে
উনি যেটা বললেন যে আমরা ওদের পাশে থেকে ওদের আন্দোলনে আমরা আমাদের এখানে আমরা আন্দোলন করব, ওদের পাশে আমরা আছি। একটা নিরপেক্ষ আন্দোলন হচ্ছে, আরে আমি যদি সেই আন্দোলনে গিয়ে সামিল হই, আমি কি এটা মিডিয়ার সামনে বলবো নাকি যে আমরা ওদের আন্দোলনে আমরা সামিল হয়েছি, আমরা আছি, আমাদের কিয়েতে ওরা আন্দোলন করছে, এইসব কথা কি মিডিয়ার সামনে কেউ বলে নাকি? তো এটা তো এই যে নিরপেক্ষ আন্দোলন সেটাকে দুর্বল করে দেওয়া হচ্ছে। উনি বারবার এই কথাটা তুলছেন যে আমরা আন্দোলনটা করছি, আমরা ওদের পাশে আছি, ওদের প্রত্যেকটা আন্দোলনে আমরা ছিলাম। এগুলি তো ওদের আন্দোলনটাকে দুর্বল করে দেওয়ার চেষ্টা হচ্ছে। ঠিক আছে অমরনাথ বাবু, আমরা একবারে শেষ পর্যায়ে, আমরা সত্যজিৎ কিছু বলতে চাইছেন, খুব দ্রুত বলো। হ্যাঁ, আমরা যে আন্দোলন, তখন যদি কেউ যদি মনে করে পলিটিক্যাল ব্যানার তাক করে আমরা নন পলিটিক্যাল ব্যানারে এসে অংশগ্রহণ করবে, তাহলে তারা আসতে পারে। অসংখ্য ধন্যবাদ, আপনারা আমাদের এই আজকের আলোচনায় ছিলেন এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের গুরুত্বপূর্ণ মহৎ সময় আমরা আমাদের দিয়েছেন এবং দর্শক যারা দেখছেন আজকের এই আলোচনায় তর্কযুক্তি গপ্পে অতিথিরা ছিলেন এবং অনেক কথা হয়েছে আনোয়ারার ইস্যু নিয়ে। এবং আমাদের আজকের বিষয় ছিল আনোয়ারা পুলিশের ধীরে চলো কৌশল। আসলে পুলিশের ধীরে চলো কৌশল কেন, এ নিয়ে কিন্তু আলোচনা হয়েছে। আপনারা জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন পুলিশ কেন এই কৌশল নিয়েছে। তবে আমাদের বক্তব্য একটাই যে আজকে ছাত্রছাত্রীরা যেটা বলছে যে আনোয়ারার যে বিচার, আনোয়ারার যদি হত্যা হয়েই থাকে তাহলে সুষ্ঠু বিচার হোক, সুষ্ঠু তদন্ত হোক এবং পাশাপাশি সেই ক্ষেত্রে আনোয়ারা বিচার পাক। এই নিয়েই আমাদের আজকের আলোচনা ছিল। সঙ্গে ছিলেন বলে সকলকে অসংখ্য ধন্যবাদ চন্দনের তরফ থেকে। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। নমস্কার।